তাজমহল সপ্তম আশ্চর্যের একটি। চোখ বন্ধ করলেই সামনে ভেসে ওঠে শ্বেত শুভ্র স্থাপত্য, বিশালাকার, গগনচুম্বী এবং প্রেমময়। সারা বিশ্ব থেকে মানুষ আসেন তাজমহলের এক ঝলক দেখার জন্য। আর তা হবে নাই বা কেন? ভালোবাসার মানুষের হাত ধরে প্রেমের সৌধ দেখার অভিজ্ঞতা যে অন্যরকম। কিন্তু প্রশ্ন থেকে যায় সেখানেও। ইতিহাসের পৃষ্ঠা উল্টালে মনে এমন ভাবনা আসেই যে সত্যিই কি তাজমহল প্রেমের প্রতীক? এরকম কেন বলছি? আজ ভিডিওতে রইল তাজমহলের অজানা কিংবা স্বল্প চর্চিত কিছু কাহিনী, কিছু তথ্য। শীতের কুয়াশামাখা ভোরে এমন সুন্দর এক স্থাপত্যের সাক্ষী হলাম আমরাও। আলো ফোটার আগেই পৌঁছালাম তাজমহলের গেটে। তখন লাইনে অনেক মানুষের ভিড়। কিছুক্ষণ অপেক্ষার পর এলো সেই সময়। গেট দিয়ে প্রবেশ করে বাগানের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম আমরা। সবাই বলেন তাজমহল প্রেমের স্মারক, চিরনিদ্রায় থাকা দুই অভিন্ন হৃদয় যুগলের ভালোবাসার গল্প। তবে কাহিনীর সূত্রপাত এবং ইতি কি এখানেই, নাকি আরও অনেক কিছুই লুকিয়ে আছে স্মৃতিসৌধের প্রাচীরে, যা আমাদের পাঠ্য বইতে হয়তো কখনোই ছিল না? আসলে তাজমহল শুধুই এক সমাধিসৌধ নয়, এটি এমন এক মুঘল স্থাপত্য যার সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য এবং হৃদয় উন্মোচক ঘটনা। তাই এই ভিডিওয়ে আমরা তাজমহল ঘুরে দেখব, সঙ্গে আলোচনা করব সেই অল্প চর্চিত অজানা কাহিনীও। মিলিয়ে দেখুন তো সেসব কাহিনী কি আপনি জানতেন? কেন তাজমহলের সৌন্দর্য ভারতের বাকি সব স্থাপত্যের নিরিখে বেশি জনপ্রিয়? কেনই বা তাজমহলের সৌন্দর্য বহু চর্চিত? কেন তাজমহলকে শুধু একটি মকবরা হিসেবে বিবেচনা করা যায় না? হয়তো খুঁজব এসব উত্তরও। আসলে তাজমহলে রয়েছে হিন্দু ও ইসলাম উভয় স্থাপত্যশৈলীর মেলবন্ধন। এটিকে শুধুমাত্র একটি মুঘল স্থাপত্যই বলা যায় না, বা বলা যায় না ইসলামিক স্থাপত্য। তাজমহল বিলংস টু ইন্ডিয়া। তাজমহল একটি ভারতীয় স্থাপত্য। তবে এসব আলোচনার আগে জানিয়ে রাখি কিভাবে প্ল্যান করলাম তাজমহল ট্রিপ, কিভাবে পৌঁছালাম আগ্রা শহরে। আগ্রা শহরে আছে দুটি স্টেশন, আগ্রা ফোর্ট ও আগ্রা ক্যান্টনমেন্ট। এই দুটি স্টেশন থেকে তাজমহল ও অন্যান্য দর্শনীয় স্থান খুবই কাছে। এই দুটি স্টেশনে পৌঁছানোর জন্য হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন আছে। তবে আমাদের টিকিট ছিল শিয়ালদা থেকে আজমের সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটি শিয়ালদা থেকে রাত 10:55 ছেড়ে পরদিন 6:35 আগ্রা ফোর্ট স্টেশনে পৌঁছায়। কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি আর কোনো সমস্যায় পড়তে হচ্ছে না, এমনও হয় নাকি? যাওয়ার মাসখানেক আগে ফোনে মেসেজ এলো আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে সেদিনের জন্য। এদিকে বাকি ফেরার টিকিটও কেটে রেখেছি। তাই প্ল্যান ক্যান্সেল করলে তো চলবে না, সাথে সাথে অন্য ট্রেনের টিকিট খোঁজা শুরু করলাম। কলকাতা স্টেশন থেকে রাত 10:45 ছেড়ে সন্ধে 6টায় আগ্রা ফোর্টে পৌঁছে দেয় প্রতাপ এক্সপ্রেসের টিকিট কাটলাম।
শিয়ালদাতে নেমে ট্যাক্সি নিয়ে রওনা হলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। সময় মতো ট্রেন ছেড়েও দিল, স্বস্তির নিঃশ্বাস নিলাম। ট্রেন জার্নি আমার কাছে বেশ আরামদায়ক ও উপভোগ্য। একটা ট্রেন জার্নিতে কত কিছু করা যায়। পাশ দিয়ে বয়ে চলা এক একটা জনপদ, গ্রাম, শহরকে দেখতে দেখতে চুপ করে অনুভব যেমন করা যায়, তেমনি হরেক রকম খাবারের স্বাদ নিতে নিতে পড়ে ফেলা যায় একটা গোটা উপন্যাস। এইসব করেই সময় কাটলো। তোমার কি মনে আছে যে আমাদের ছোটবেলার ট্রেন জার্নি গুলো কেমন হতো? মানে এখনকার থেকে সেটা অনেকটাই আলাদা। হ্যাঁ, অবশ্যই আলাদা এখনকার থেকে। এখন তো মোবাইল সর্বস্ব হয়ে গেছে। হ্যাঁ, ছোটবেলায় আমার মনে আছে আমি ওই তোমার কিসে পড়ি, 11 না কলেজে উঠেছি কোথায় বা সবে এরকম, আমরা সেই শিলং বা এরকম কোথাও একটা যাচ্ছিলাম বইমেলার পরে পরে। তো বইমেলা থেকে অনেক গুচ্ছের বই কিনেছিলাম। হ্যাঁ, আমার শুধু একটা গোটা পিঠের ব্যাগ হয়েছিল বই ভর্তি। সব বই পড়তে পারিনি এরকম নয়, সব বই পড়ে ফেলেছি, কিন্তু সব অনেক বই নিয়ে এসেছি। হ্যাঁ, পড়বো সব পড়বো। উপরে এই 3 তলা উঠে থাকতাম। হ্যাঁ, আপারে উঠে, আপারটা আমার একদম কবজা করা থাকতো। বই বইকে সারাদিন বই পড়তাম। নন এসিতে, তখন তো এসিতে ট্রাভেল করতাম না, নন এসিতে ট্রাভেল করতাম। হ্যাঁ, তো উপরে উঠে একদম শুধু খাওয়ার সময় নামতাম। হ্যাঁ, ব্যাস। আর উপরে সারাক্ষণ উপরে থেকে বই পড়ে যাচ্ছি। সন্ধ্যেবেলা একটু অসুবিধা হতো, কারণ তখন মানে এত আলো আলো এখন যেমন মানে ইয়ে তোমার ইয়ে দিয়ে দিয়েছে, বেড সুইচ, বেড লাইট দিয়ে দিয়েছে, রিডিং লাইট গুলো। হ্যাঁ, তো তখন সেটা সমস্যা হতো। হ্যাঁ দাদা বলুন। हाँ बोलिए। हम तो 6 बजे हमारा स्टेशन में अराइवल होगा, तो वहाँ से आने में कितना टाइम लगता है आगरा फोर्ट से? तो आप समझ लीजिए 6:30 पौने 7 तक हम पहुँच जाएंगे। ऑटो कितने लेगा आपको? वहाँ से नहीं, हम लेके चले आएंगे, छोड़ दीजिए, कल गाड़ी बुक। हाँ ठीक है ठीक है ठीक है। हाँ हाँ, आप रूम तैयार रखिएगा। हाँ ठीक है थैंक यू। हाँ, আগ্রা হোমস্টেটা রয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদেরও তাই ছোটবেলার ট্রেন জার্নি গুলো খুবই নস্টালজিক। তখন সেই কাজু চৌধুরীর কমিক্স পড়া, হ্যাঁ, ট্রেনে যেতে যেতে, তারপর ঠাকুমার ঝুলি, মানে এগুলোর সঙ্গে তো আমাদের শৈশবটা ভীষণভাবে জড়িয়ে রয়েছে। এখন যদিও বাচ্চারা হয়তো এটা রিলেট করতে পারে না, আর আমরাও অনেকটা এগিয়ে গিয়েছি। এখন ট্রেনে গান শুনছি, মানে তখনও মানে এখন তো মোবাইলে গান বলতে মানে ইন্টারনেটে তো আমরা যখন ট্রেনে সেই সময় আমাদের ওই MP3 প্লেয়ারে ডাউনলোড করে গান শুনতাম। আমার মনে আছে আমি তখন ওই মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকের পরে আমরা পুরী বেড়াতে গেছিলাম। পুরীতে তখন তো আমাদের ওয়াকম্যান চলতো। হ্যাঁ, ওয়াকম্যান। আর বাবাও আমাকে একটা দিয়েছিল, ওই যে ক্যাসেট ভরে। ওয়াকম্যানে আমার ওয়াকম্যান ছিল না, আমার একটা বন্ধুর থেকে ওয়াকম্যান নিয়েছিলাম। আর গান কি ছিল, ওর ওই টেপ রেকর্ডারে না গান রেকর্ড করা যেত। তখন সবে FM রেডিও এসছে। ও কি করতো, ডিরেক্ট FM থেকে ওই ওদের ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনে রেকর্ড করতো। সেই গানের ক্যাসেট নিয়ে, ওয়াকম্যান নিয়ে পুরীতে গেছিলাম এবং গান শুনছি। তখন একটা অন্যরকম একটা ব্যাপার, যে ওয়াকম্যান আছে, গান শুনছি।
হ্যাঁ, এখন তো আস্তে 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 এখন তো ইউটিউব, স্পটিফাই এই সমস্ত এসে গেছে, মানে আর সেই আর বিষয়গুলো আর অতটা মানে হাতের নাগালে সব কিছু চলে এসছে, তো অতটাও আর সেটাই। আবার এই মানে ট্রেনের ব্যাপারটা মানে আমাদের গিয়ে প্রতিবারই যাই, প্রতিবারই কোনো না মানে ট্রেন জার্নিতে একটা না একটা কোনো স্টোরি তৈরি হয়, ঠিক আছে। ট্রেন জার্নি ইজ অলওয়েজ। এবারও তাই ছিল যে প্রথমে শিয়ালদা থেকে একটা ট্রেন বুক করেছিল না, কোন ট্রেন জার্নি ছিল সেটা শিয়ালদা থেকে? আমার শিয়ালদা থেকে মানে সম্ভবত আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, হ্যাঁ। যেটা 10:30টা কত 10 হ্যাঁ, পৌনে হ্যাঁ। 10টা পৌনে 11টা নাগাদ, হ্যাঁ, 10:35 40 ওটা ছিল। ওটা তো ক্যান্সেল হয়ে গেছে, তারপর লাস্ট মোমেন্টে কলকাতা স্টেশন থেকে এই প্রতাপ এক্সপ্রেসটা আর কি বুকিং না, ওটা করে। ওটা ওটা ঘটনাটা কি ঘটেছিল, আমি তো টিকিট কনফার্ম পেয়ে গেছিলাম, হ্যাঁ, টিকিট কনফার্ম কাটা হয়ে গেছিল, কনফার্ম টিকিট। তারপরে হঠাৎ একদিন মেসেজ এলো যে ট্রেন আজকের দিনে ক্যান্সেল, মানে সেটা 3-4 মাস, মানে 4 মাস আগে কেটেছি। এখন তো তখন তো 2 মাস হ্যাঁ, চালু তখন হয়, 2 মাস চালু হয়নি। 4 হ্যাঁ, মাসই হ্যাঁ। ছিল। ট্রেন ক্যান্সেল, তো আমি সঙ্গে সঙ্গে হেল্পলাইনে ফোন করলাম। হেল্পলাইনে ফোন করতে ওরা বলছে যে হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে, আপনি অটোমেটিক আপনার ক্যান্সেলেশনের মানে বা পুরো রিফান্ডটাই চলে আসবে, বা অথবা আপনি এটা নিজে থেকেও করে দিতে পারেন, হ্যাঁ, যদি পুরোটাই ফেরত পাবেন। তো আমি ভাবলাম যে আমাকে টিকিট কাটতেই হবে, তো আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেখলাম যে আর কি প্রতাপ ট্রেন অ্যাভেলেবেল আছে। এক্সপ্রেসে টোকে তখন ট্রেন, কলকাতা দেখলাম স্টেশন। কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা প্রতাপ এক্সপ্রেস হ্যাঁ, ওটা ওদের ওখান থেকে 10:45-এ ছাড়ে, আর আগ্রা ফোর্টে হচ্ছে 6টায় 6টায় না, 6টায় পৌঁছাবো। 6টায়। যাক, বুঝতে হবে জার্নিটা হচ্ছে, এটাই ভালো, বাবাও আছে সাথে। হ্যাঁ, কিন্তু আবহাওয়া সেরকম দেখে সুবিধার মনে হচ্ছে না। দেখা যাক কি হয়। হ্যাঁ, মাত্র 30 মিনিট লেট করে প্রতাপ এক্সপ্রেস আমাদের সন্ধে 6:30টায় পৌঁছে দিল আগ্রা ফোর্ট স্টেশনে। এবার ট্রিপে কিন্তু আমরা দুজন নই, আমাদের সাথে আছেন ইন্দ্রাণীর বাবাও। তাই শুরু থেকেই তাজমহলের কাছাকাছি কোথাও থাকতে চেয়েছিলাম। খোঁজ দিয়েছিল আমার সেই বন্ধু যার সাথে গিয়েছিলাম কেওনঝড়ে, তবে হোটেল নয়, এয়ারবিএনবি থেকে বুক করা একটি অ্যাপার্টমেন্টের একটি রুম। ভাড়াও ছিল রিজনেবল, এসি রুম, অ্যাটাচ বাথরুম সমেত দিন প্রতি 1200 টাকা। তাজমহলের ইস্ট গেটের খুবই কাছে। পরদিন ভোর হতেই আমরা রওনা হলাম তাজমহল দেখার জন্য। 20 টাকার বিনিময়ে ব্যাটারি চালিত গাড়ি পৌঁছে দেয় একদম ইস্ট গেটের টিকিট কাউন্টারের পাশে। এখানে বলে রাখি, তাজমহলে প্রবেশ করার জন্য 2 রকমের টিকিট হয়। গেট পার করে গার্ডেনে প্রবেশ করার জন্য ভাড়া পড়ে 10 টাকা মাথাপিছু, আর তাজমহলের ভিতরে সমাধিস্থল অবধি যাওয়ার জন্য ভাড়া পড়ে মাথাপিছু 50 টাকা। ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় ঠিকই, কিন্তু কোনো ট্রাইপড জাতীয় কিছু নিয়ে ঢুকতে দেওয়া হয় না। সম্মুখের তোরণ পার করে সিকিউরিটি চেক ইন করে আমরা ভিতরে প্রবেশ করলাম। দুপাশে সারি সারি সাজানো ফুলের গাছ, অপরূপ সেই বাগানের সৌন্দর্য উপভোগ করার মতোই। বাগান পেরিয়ে এলে সামনে সুবিশাল এক দরজা, যার নাম দরওয়াজা-ই রাউজা। 93 ফুট উঁচু ও 150 ফুট চওড়া এই তোরণটি আকারে দ্বিতল, লাল বেলে পাথরে নির্মিত। এই প্রবেশদ্বারটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একটি দৃষ্টিভ্রম তৈরি করে। যখন আপনি দরজার কাছে যান, তাজমহল ছোট হতে থাকে, এবং আপনি যখন দূরে সরে যান তখন এটি আকারে বাড়তে থাকে বলে মনে হয়। প্রবেশদ্বার অতিক্রম করে এসে যখন তাজমহলের সামনে এসে দাঁড়ালাম, তখন মন্ত্রমুগ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। রাজস্থানের মাকরানার মার্বেল পাথরে নির্মিত এই সুবিশাল স্থাপত্য আমাদের অবাক করল তার আকার, আকৃতি আর সৌন্দর্যে। আমাদের মতো আপনাদের মনেও প্রশ্ন আসতেই পারে,
কি এমন দেখছি যার জন্য দুনিয়ার মানুষ এখানে এসে একত্রিত হয়? তাজমহল স্থাপত্য ইতিহাসে এক অচিন্ত্যপূর্ব আবিষ্কার নয়, তবে কিভাবে এটি বিশ্ব স্থাপত্যের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে চিহ্নিত হলো? একটি মাত্র শব্দে এর জবাব দেওয়া যায়। তাজ হলো তিলোত্তম। প্রাগবর্তী স্থাপত্য চিন্তা কি হিন্দু, কি পারসিক, কি ইন্দো ইসলামী, প্রতিটি ক্ষেত্র থেকে তিল তিল করে তার গুণগুলিকে এখানে সংকলন করা হয়েছে। ভিন্ন দেশ কালের শ্রেষ্ঠ সম্পদগুলিকে এমনভাবে এখানে সাজানো হয়েছে যে কোথাও কোনো জোরের দাগ নেই। আর এখানেই আছে পরিকল্পনাকারের অসীম কৃতিত্ব। এবারে প্রশ্ন আসবে, এই তাজমহল কেন নির্মাণ হয়েছিল? আমরা সকলেই জানি যে শাহজাহান মমতাজের প্রেমের নিদর্শন এই স্থাপত্য। মমতাজের মৃত্যুর পর বাদশাহ তার মাকবারার জন্য নির্মাণ করেছিলেন তাজমহল। কিন্তু কিভাবে এই যুগল একে অপরের প্রেমে নিবন্ধ হয়েছিলেন? সালটা ছিল 1607। দিল্লির মসনদে তখন সম্রাট জাহাঙ্গীর। নওরোজ বাজারে ঘুরতে বেরিয়ে শাহজাদা খুররম ওরফে শাহজাহানের সাথে প্রথমবার সাক্ষাৎ হয় আরজুবানুর। প্রথম মোলাকাতেই হৃদয় দিয়ে বসলেন তিনি। এদিকে এই আরজুবানু হল উজির আসফ আলীর কন্যা, ইতমাদ উদ্দৌলা মির্জা গিয়াস বেগের নাতনি, নূরজাহার আপন ভাইজি। নূরজাহা তখনও মেহেরুন্নেসা। বর্ধমানের জায়গিরদার শের আফগান নিহত হওয়ার পর কন্যা ল্যাডলিকে নিয়ে তিনি তখন বাদশাহ জাহাঙ্গীরের হারেমে। আরজুবানুর কাছে নিজের হৃদয় বন্ধক রেখে মোলাকাতের পরদিনই বাদশাহের দরবারে এত্তেলা দিল খুররম। এক নিঃশ্বাসে দাখিল করল আরজি, সে আরজুবানুকে বিবাহ করতে চায়। তার কথায় সম্মত হলেন জাহাঙ্গীর। শুধু একবারের জন্য আরজুবানুর কাছ থেকে জানতে চাওয়া হলো না সে কি চায়। কিন্তু ইতিহাস বলছে খুররম ও আরজুবানুর বিবাহ হয়েছিল 5 বছর পর 1612 সালে। কারণ মেহেরুন্নেসা এই 5 বছরে নিকায় বসতে রাজি হননি। মেহেরের নিকাহ না হলে তার ভাইজি কিভাবে হবে ভারত সম্রাজ্ঞী? 1611 সালে জাহাঙ্গীরের সাথে বিবাহ হল মেহেরুন্নেসার। তিনি এবার হলেন নূরজাহাঁ। 1612 সালে আরজুবানুর সাথে বিবাহ হল খুররমের। তিনি হলেন মমতাজ। কিন্তু 1608 সালে পারস্য রাজকুমারীর সাথে খুররমের প্রথম বিবাহ সম্পন্ন হয়েছিল ও আরজুবানুর সাথে বিবাহের পূর্বেই জন্ম নিয়েছিল খুররমের প্রথম সন্তান পারভেজ বানু। 19 বছরের বিবাহিত জীবনে আরজুবানু জন্ম দিয়েছিল 14টি সন্তানকে, যার মধ্যে 7 জনই অতি শৈশবে মারা যায়। তবে তাদের বিবাহের 5 বছরের মাথায় অর্থাৎ 1617 সালে শাহজাহান তৃতীয়বার বিবাহ করেন আব্দুর রহিম খানি খানানের নাতনিকে। তাই শাহজাহাঁর এই বহু প্রশংসিত একান্ত প্রেম কালিদাসের ভাষায় স্বকীৎকৃত প্রণয়হয়ং জন। 1631 সালে শাহজাহাঁ এসেছেন দাক্ষিণাত্যে, উঠেছেন বুরহানপুরের কেল্লায়। সঙ্গে এসেছেন মমতাজ। মমতাজের বয়স তখন প্রায় 40। শরীরে দুর্বলতার ছাপ স্পষ্ট, ভুগছেন রক্তাল্পতায়। যদিও শাহজাহাঁর অন্যান্য পত্নী ও উপপত্নীরা তাকে ক্রমাগত সন্তান উপহার দিয়ে যাচ্ছিলেন, তবুও অসুস্থ শরীরে মমতাজকে আগ্রা থেকে বুরহানপুরে আসতে হয়েছিল এবং এসেই তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লেন। বাদশাহ তখন যুদ্ধ শিবিরে,
খবর এলো মমতাজ কন্যা সন্তান প্রসব করেছেন। কেল্লায় ফিরে এসে তিনি শুনলেন মমতাজ অত্যন্ত কাহিল, নিদ্রাগত। মধ্যরাতে খবর এলো মমতাজ মহল মুমূর্ষু। সম্রাট নীরবে এসে বসলেন তার মাথার কাছে, তুলে নিলেন শীর্ণ হাতটি। বেগম যেন কিছু একটা বলতে চাইছেন তাকে। সেই সময় মমতাজ কি বলেছিলেন তার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু লোকগাথা বলে তিনি আর্জি জানিয়েছিলেন তার মাকবারা যেন সম্রাটের মাহাব্বাতের উপযুক্ত হয়। সূর্যোদয়ের পূর্বেই রক্তহীন প্রসূতির সব যন্ত্রণার অবসান হয়। ঐতিহাসিক আব্দুল লাহোরী বলেছেন, বিষণ্ণ হৃদয়ে সম্রাট কেল্লার একটি বন্ধ মেহমানখানায় নিজেকে বন্দি করে রেখেছিলেন 8 দিন। এই 8 দিনে তিনি কোনো খাবার গ্রহণ করেননি। কিন্তু 8 দিন পর তিনি যখন নিজেই ঘর থেকে বার হয়ে এলেন, তখন তার শরীরে এক অদ্ভুত রূপান্তর ঘটেছে। তার চুল হয়ে গিয়েছে সাদা, তিনি কুঁজো হয়ে গিয়েছেন। তার আকৃতিও নাকি ছোট হয়ে গিয়েছে আগের তুলনায়। মমতাজের মৃত্যুর পর গোটা হিন্দুস্থানে কোনো আনন্দ অনুষ্ঠান 2 বছর অবধি বেআইনি ছিল। সঙ্গীত, ক্রীড়া, আমোদ আহ্লাদ সব কিছু নিষিদ্ধ ছিল। প্রকাশ্যে কেউ রঙিন জামাকাপড় অবধি পরে বেরোতে পারত না। প্রসাধন দ্রব্যের ব্যবহার বন্ধ ছিল। কিন্তু ইতিহাসের নিষিদ্ধ জবানে যা উচ্চারিত হয়নি তা ছিল মমতাজের মৃত্যুর 9 বছর আগে এই বুরহানপুরেই শাহজাহান যে মেহমানখানায় নিজেকে বন্দি করে রেখেছিলেন, সেই ঘরেই আতিথ্য গ্রহণ করেছিলেন সম্রাট জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র দৃষ্টিহীন খসরু। একদিন মধ্যরাত্রে শাহজাহানের দূত হিসাবে পরিচয় দিয়ে পেশাদারি নরঘাতক আলী রেজা তারই নির্দেশে খুন করেছিল বিজ্ঞ চরিত্রবান খসরুকে। ঐতিহাসিক কথন থেকে এবারে বাস্তবে ফিরে আসি। সাদা মার্বেল পাথরের এই বিশাল ইমারতকে চাক্ষুষ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। ভোরের কুয়াশা সরিয়ে যখন আলো ধীরে ধীরে প্রবেশ করছে, তখন যেন এর রূপ আরও প্রস্ফুটিত হচ্ছে। বুঝতে পারছি ঝলমলে রোদে আলো এই ইমারত থেকে ঠিকরে এসে আমাদের চোখকে তার রূপের মায়ায় ঝলসে দেবে। সবুজ বাগিচার চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এক এক কোণ থেকে মেপে নিচ্ছি তাজের রূপ। এই রূপের কথা ভাবতে গিয়েই মাথায় এলো, এত সুন্দর এই ইমারতের পরিকল্পনাকার কে ছিল? ইতিহাস ঘেটে যা পেলাম তা একটু শেয়ার করে নিই। শাহজাহান যখন মাকবারা বানাবার কথা স্থির করে ফেলেন, তখন স্থান হিসাবে আজকের তাজমহল সাইট অর্থাৎ তখনকার আকবরাবাদকে নির্বাচিত করা হয়। কারণ আগ্রা কিল্লা থেকে এই স্থানে নির্মিত ইমারতকে বেশ ভালোভাবে দেখা যাবে। আর দ্বিতীয়ত, এর পাশ দিয়েই বয়ে গিয়েছে যমুনা। সেই সময় নাকি রীতিমতো গ্লোবাল টেন্ডার পাঠানো হয়েছিল দেশ বিদেশের বিভিন্ন নামকরা স্থপতিদের কাছে, যাতে তারা একটা নায়াব, কামাল, লতিফ ও অজীব ও গরিব মাকবারার নকশা প্রস্তুত করে পাঠায়। অতঃপর একটি নকশাকে চূড়ান্ত করা হলো এবং বাদশাহের অনুমোদন সাপেক্ষে কয়েকজন স্থপতিবিদ এই নকশায় কিছু পারমুটেশন কম্বিনেশন করে এক তিলোত্তমা তৈরি করলেন। তাকেই বাস্তব রূপ দেওয়া হলো। কিন্তু মূল নকশাটি কে ডিজাইন করেছিল সেই তথ্যের হদিশ পাওয়া যায় না। আমরা সকলেই জানি তাজমহলকে কেন্দ্র করে সেই পপুলার লোকগাথা, যে তাজমহল দেখে শাহজাহান এতই উৎফুল্ল হয়ে উঠেছিলেন যে নির্দেশ দিয়েছিলেন প্রধান স্থপতির হাত কেটে ফেলার, লিপিকারদের অন্ধ করে দেওয়া ও মূল স্থপতিবিদের গরদান নেওয়া। নিন্দুকে বলবে এগুলি সবই আফওয়া, কিন্তু লোকগাথা কি আদ্যন্তই কল্পনা,
নাকি যা রটে তার কিছু হলেও ঘটে? কারণ সেই সময়ের সরকারি ইতিবৃত্তের রচনাকার মুঘল বেগের বৃত্তান্তে কত হাজার হিরে মুক্তোপান্না ব্যবহার করা হয়েছিল, সেগুলি কোথা থেকে এসেছিল, কত খরচ হয়েছিল, এমনকি কে কত মজুরি পেয়েছিল, সেই সব লিপিবদ্ধ থাকলেও প্রধান স্থপতির নাম কোথাও উল্লেখ করা হয়নি। তবে কি সম্রাটের নির্দেশ ছিল, নাকি এমন কিছু ঘটেছিল যার জন্য বেগ সাহেব প্রধান স্থপতির নাম তার রচনায় লিখে যাননি? এই তথ্যের হদিশ আজকের দিনে পাওয়া যাবে না। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে তাজমহলের রূপে মুগ্ধ হয়ে সেটি নির্মাণের 16 আনা ক্রেডিটই শাহজাহান নিজে চেয়েছিলেন, যাতে কোনোদিনও কেউ যেন মুখ ফসকেও বলে না ফেলে ঈসা আফান্দির তাজমহল। হ্যাঁ, এই একটি নামকেই যথাযথ বলে মনে হয় প্রধান স্থপতি হিসেবে। তবে আরও একদল বিশেষজ্ঞের মতে উস্তাদ আহমেদি নাকি তাজের জনক। বহু ঐতিহাসিকই এই মত গ্রহণ করতে পারেননি, কারণ যার ধ্যানের দৃষ্টিতে তাজমহল নির্মাণ 10-15 বছর পর যখন তিনি লালকেল্লা নির্মাণ করবেন, তখন দেওয়ানি খাসে আগ্রা কিল্লার খাসমহলের হুবহু নকল করবেন না। তাই ঈসা আফান্দিকেই মূল পরিকল্পনাকার হিসেবে ধরে নেওয়াই যায়। এই ঈসা আফান্দি কোথাকার মানুষ ছিলেন? তার ধর্মই বা কী ছিল? তার পরিচয়ই বা কী ছিল? ইতিহাস হাতড়ে সেসব কিছুই জানা যায় না। শুধু হিসেবের খাতায় তার মাসিক বেতন 1000 টাকা লেখা ছাড়া। আর তার কাজের পরিচয়কে পার্সি থেকে ইংরাজিতে অনুবাদ করলে দাঁড়ায় চিফ ডিজাইনার। শাহজাহান যে পুরো স্থাপত্যের ক্রেডিট নিতে চান তা বোধহয় শিল্পীরা বুঝে ফেলেছিলেন। তাই প্রকাশ্য স্থানে আত্মঘোষণার সুযোগ পাননি বলে তাজের গম্বুজের অনেক উঁচুতে লিপিকার খুদে খুদে তুঘরা হরফে লিখে গেছেন নিজের নাম, আমানত খান সিরাজি। তবে এই সুযোগ মূল পরিকল্পনাকার পাননি। তাই নাম না হোক, তিনি ব্যক্তিত্বের স্পষ্ট স্বাক্ষর রেখে গিয়েছেন তাজের আপাদমস্তকে। তাজমহলই সেই স্থাপত্য যেখানে শাহজাহানি ম্যানারিজম তিলমাত্র প্রতিফলিত হয়নি। সেলিম চিশতির কবর বা ইতমাদউদ্দৌলার সমাধিসৌধের মতো এখানে 9 বাঁকওয়ালা খিলান বর্জন করা হয়েছে। প্রথম ও শেষবারের মতো শাহজাহানি স্থাপত্যে হিন্দু স্থাপত্যের ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত। পঞ্চরত্ন দেউল থেকে শুরু করে তাঞ্জুরি গম্বুজ ও মহাপদ্ম ঘণ্টা আমলক কলসের ব্যবহার অলঙ্করণের মতন। পরিকল্পনাকার হিন্দু ও ইসলামী স্থাপত্যে গভীর জ্ঞান সম্পন্ন, তাই তার নির্মাণেও সেই ছাপ স্পষ্ট। তেমনি পার্সপেক্টিভও অসাধারণ। এই তাজমহল সাইটে এমন এমন স্থান রয়েছে যেখান থেকে এই সুবিশাল স্থাপত্যের আয়তন ও মাসকে নগণ্য মনে হয়। যা অনুভব করা যায় তাকে ভাষায় হয়তো প্রকাশ করা যায় না, কিন্তু উদ্ভাসিত হয় এই স্থাপত্যের ভাব। অপটিক্স বিজ্ঞান, এই বিষয়েও কথা অবশ্যই বলতে হবে। পরিকল্পনাকার এই বিষয়ে যে পারদর্শী ছিলেন তা বলাই বাহুল্য। প্রাক শাহজাহান যুগে অপটিক্স বিজ্ঞানের ব্যবহার ভারতীয় স্থাপত্যে সেভাবে চোখে পড়ে না, কিন্তু ইতালীয় হাই রেনেসাঁতে এর ব্যবহার বহুল প্রযুক্ত। তাজমহল নির্মাণে একটি বিশেষ প্রযুক্তির ব্যবহার প্রমাণ করে পরিকল্পনাকার রেনেসাঁর সাথে পরিচিত ছিলেন। তাই আন্দাজ করা যায় যে তিনি হয়তো বিদেশি ছিলেন। তাই লাহোরি উস্তাদ আহমেদের থেকে সামারকান্দিও ঈসা আফান্দিকেই তাজের জনক হিসেবে মানতে ইচ্ছে করে। হিন্দু বাস্তুশাস্ত্রে 5টি বৃত্তকে মূলধন করে
মন্দির রূপায়ণের নির্দেশ আছে। একেই বলে পঞ্চরত্ন দেউল। এবার তাজের বাস্তু নকশার কথা যদি ভাবা হয় তবে তা অত্যন্ত পারস্য শৈলীর। কিন্তু তাতে কি এই পঞ্চরত্ন দেউলের শৈলীর ছাপ নেই? জ্যামিতিক সূত্রে যদি মেলানো যায় তাহলে দেখা যাবে যে তাজের বাস্তু নকশা পঞ্চবৃত্তমূলক। এখানেই পরিকল্পনাকারের অসীম কৃতিত্ব। তিল তিল করে তিনি তিলোত্তমা করেছেন, অথচ কোন তিলটি কোথা থেকে তুলে এনেছেন তা তিল মাত্র বুঝতে দেননি। তাই নিঃসন্দেহে বলা যায় তাজ ইন্দো ইসলামী মিশ্রিত শৈলীর। আবার তাজের গম্বুজের দিকে তাকালেই তাঞ্জোরের শিখর চোখের সামনে ভেসে উঠবে। তাজে উচ্চতা ও ব্যাস অনেক অনেক বৃদ্ধি পেলেও বহিরঙ্গ রেখা কিন্তু হুবহু এক। তাছাড়া পত্রিকা, মহাপদ্ম ও কলসের কোনো পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র শিখর চূড়ায় ত্রিশূলের পরিবর্তে এসেছে ইসলামী চাঁদ। একেই হয়তো বলে উস্তাদ ও কা উস্তাদের ফিনিশিং টাচ। তাজমহলের মিনারিকাগুলির দিকে যদি তাকানো যায় তাহলে আপেক্ষিক দৃষ্টিতে তাজের বিশাল আকৃতির কাছে তাদের নগণ্য বলেই মনে হয়। কিন্তু ফোয়ারার সামনে দাঁড়িয়ে বা প্রবেশ দরজার মধ্যবিন্দুতে দাঁড়িয়ে পার্সপেক্টিভ দৃষ্টিতে এই মিনারিকাগুলি কেন্দ্রবিন্দু থেকে টানা রেডিয়াল রেখায় সূর্যের প্রজ্বলিত রশ্মির মতো মহিমান্বিত। এই মিনারিকাগুলি সম্পূর্ণ মৌলিক চিন্তায় নির্মিত। এগুলি সামান্য হেলানো, প্রত্যেকটি হেলে আছে বাইরের দিকে। কারণ যদি কখনো ভূমিকম্পে এই মিনারিকা চারটে ভেঙে পড়ে তবে তা পড়বে বাইরের দিকে, মূল সৌধের কোনো ক্ষতি হবে না। প্রতিটি শিল্পের নিজস্ব ভাব থাকে, আমরা দেখে সেই ভাবের অর্থ বুঝি। কবিতা, ছবি, গান আমাদের তার ভাব রাজ্যে নিয়ে যায়। কিন্তু স্থাপত্য, তার ভাব কিসে? তাজমহল দেখে আমাদের কি ভাবের উদয় হয়? শিল্পী কি তা প্রস্ফুটিত করতে পেরেছেন? মাকরানার মার্বেলে নির্মিত তাজে দিনের এক এক সময় এক এক ভাবরূপ, বছরের এক এক ঋতুতে তার এক এক আবেদন। এই তাজ নির্মাণে সেই সময় খরচ হয়েছিল 18 কোটি টাকা, যার মধ্যে মাত্র 50 লক্ষ টাকা লেগেছিল মূল তাজমহল তৈরি করতে। বাকি 18 কোটি খরচ হয়েছে দামি পাথরের অঙ্গসজ্জায়, যার প্রায় 98% লুট হয়ে গিয়েছে নাদির শাহ, জাট সৈন্য ও ইংরেজদের হাতে। নির্মাণের খরচ কিন্তু শাহজাহানের তোষাখানা থেকে মেটানো হয়নি। সম্রাট 30টি মৌজা বেছে দিয়েছিলেন। সেই মৌজার অধিবাসীরা দীর্ঘ 22 বছর ধরে যে খাজনা দিয়েছে তার টাকাতেই নির্মাণ হয়েছিল তাজমহল। তা বলে কি প্রেম নেই? আলবাত আছে। শুধুই কি তাজে, নাকি তার পিছনে বয়ে যাওয়া বিরহ যমুনাতেও? পরিকল্পনাকারের কিন্তু ছিল অন্য প্ল্যান, যার অর্ধেক হয়েছিল বাস্তবায়িত। যমুনার এক পাশের শুভ্র তাজে যেমন মমতাজ শুয়ে আছেন, তেমনি যমুনার আরেক পাশে নির্মাণ হওয়ার কথা ছিল কৃষ্ণতাজের। নিকশ কালো কোষ্টি পাথরে নির্মিত কৃষ্ণতাজে থাকবে শাহজাহানের সমাধি। তার কাজও শুরু হয়েছিল, ভিত অবধি গাঁথাও হয়েছিল। কিন্তু তারপরেই শাহজাহান বন্দী হন। আর আমরা মানুষ চক্ষে কল্পনা করতে থাকি শুভ্র তাজের ওপারে কৃষ্ণতাজ, মাঝে বয়ে চলেছে যমুনা, তার মাঝে একটি সাঁকো, যার অর্ধেক কালো অর্ধেক সাদা। কিন্তু নসিবে তা ছিল না। বন্দী হওয়ার পর নির্দেশ এলো বন্ধ করে দিতে হবে কৃষ্ণতাজের কাজ। 22 বছর ধরে যে নিখুঁত ভারসাম্যে বানাচ্ছিলেন ইমারত, এবার সেই পরিকল্পনাকার মর্মাহত হলেন। যমুনার দুই পাড়ে দুইটি তাজ থাকলে যে সিমেট্রি থাকত
তা এবার ভারসাম্যচ্যুত হলো। ফলে মৃত্যুর পর শাহজাহানকে শুয়ে দেওয়া হলো মমতাজের পাশে। ইতিহাসের পাতা থেকে তাজ পরিকল্পনাকারের নাম যে মুছে দিতে চেয়েছিলেন জাহাপানা, তাকে তার বেগমের দিকে পিছন ফিরে শুতে হলো। অমর প্রেমগাথা রচনা হলো না, কিন্তু শিল্পীর শিল্প চিন্তা অমর হয়ে রইল। তাজের স্থাপত্য শৈলী নিয়ে আরো অনেক কিছু বলা যেত, কিন্তু আমাদের তাজমহলের জার্নি এখানেই শেষ করছি। যে কয়েক ঘন্টা ঘুরে বেরিয়েছিলাম তাজের অন্দর থেকে অন্তরে, তাতে সব কিছু উপলব্ধি করা মুশকিল। সব কিছুকে উপলব্ধি করতে হলে বারবার ফিরে আসতে হবে তাজের কাছে, এসে বসতে হবে কোনো বৃষ্টি বিঘ্ন দিনে বা কোনো কুয়াশা মাখা ভোরে, অথবা দিনের পড়ন্ত সূর্যালোকের আলোয়, এবং অবশ্যই পূর্ণিমার চাঁদের আলোয় উদ্ভাসিত শ্বেত শুভ্র তাজের সম্মুখে। আজকের গল্প এইটুকুই। জানি নতুন ভিডিও আসতে একটু দেরি হলো, তবে এবার থেকে কিন্তু নিয়মিত ফতেপুর সিক্রির গল্প নিয়ে হাজির হচ্ছি জলদি। ততক্ষণ সাথে থাকুন এবং ভালো থাকুন। দেখা হচ্ছে।